আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম ফাথম মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, ফেসবুক পোস্টে বার্তা দিলেন যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। হট্টগোলে পণ্ড যুবদলের জরুরি সভা। জাতীয়তাবাদী যুবদলের জরুরি সভায় হট্টগোলের ঘটনা নিয়ে বার্তা জানিয়েছে সংগঠনটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। আজ নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এই বার্তা দিয়েছেন। এদিকে প্রধানমন্ত্রীর গুলশানের বাসভবনকে কেপিআই ঘোষণা করল সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানের বাসভবনকে বিশেষ শ্রেণীর গুরুত্বপূর্ণ স্থাপনা বা কেপিআই হিসেবে ঘোষণা করেছে সরকার। এর ফলে বাসভবনটি সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থার আওতায় এসেছে। এর চারপাশে বিশেষ নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। এদিকে গ্রামীণ জনপদের উন্নয়নে বদ্ধপরিকর সরকার বললেন মির্জা ফখরুল। গ্রামীণ জনপদের উন্নয়নে সরকার বদ্ধপরিকর বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, শহর এগিয়ে গেলেও গ্রাম পিছিয়ে থাকলে প্রকৃত সমৃদ্ধি অর্জন করা সম্ভব নয়। এরপর জানাবো, পতিত সরকারের কোনো প্রকল্পই জনগণের স্বার্থে নেয়নি বললেন বিদ্যুৎ মন্ত্রী। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, পতিত আওয়ামী লীগ সরকারের 15.5 বছরে দেশে কোনো প্রকল্পই জনস্বার্থে নেওয়া হয়নি। সব প্রকল্প নেওয়া হয়েছিল তাদের ব্যক্তিগত লাভের জন্য। এবং সর্বশেষ জানাবো, কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যা, বিক্ষোভে উত্তাল ভারতের পশ্চিমবঙ্গ। ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনার বারুইপুরের সূর্যপুর এলাকায় 12 বছর বয়সী এক কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণ এবং হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার এবং সর্বোচ্চ শাস্তির দাবিতে সড়কে বিক্ষোভে নেমেছে হাজার হাজার মানুষ। দীর্ঘ সময় ধরে সড়ক অবরোধ করে রাখেন তারা। এ সময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর এবং লাঠিচার্জের ঘটনা ঘটেছে। আজ এক বন্ধুর জন্মদিন উপলক্ষে উপহার দিতে বাড়ি থেকে বের হওয়ার পর হত্যা ও ধর্ষণের শিকার হয় ওই কিশোরী। রাতে বাড়ি না ফেরায় পরিবারের পক্ষ থেকে বারুইপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রীর গুলশানের বাসভবনকে কেপিআই ঘোষণা করল সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের বাসভবন গুলশানের বাসভবনকে কেপিআই হিসেবে ঘোষণা করেছে বর্তমান সরকার। আসলে নতুন করে বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্ব সহকারে তারা দেখছে। তারা আসলে এমনভাবে কার্যক্রম চালাতে চাইছে যাতে করে প্রধানমন্ত্রী তারেক রহমানের বাসভবন অত্যন্ত নিরাপত্তামূলক কার্যক্রম থাকে বা সেখানে কেউ যেন ঢুকে সরকারের কোনো রূপ ক্ষতি করতে না পারে, সেই ব্যাপারগুলো সবাইকে ইতিমধ্যে দেখভাল করতে হচ্ছে। ইতিমধ্যে বিএনপির পক্ষ থেকে এসব বিষয় নিয়ে বলা হয়েছে যে প্রধানমন্ত্রী তারেক রহমান যেহেতু ভিভিআইপি পার্সন, তাই তার বাসায় অতিরিক্ত নিরাপত্তা বলয় গড়ে তুলতে হবে। সেজন্য মূলত তারা এই ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। তাদের উদ্দেশ্য হচ্ছে যে তারেক রহমান যেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো সেনাবাহিনীর গুলিতে নিহত না হন, সেজন্য এই ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে যাতে করে বিএনপি তারেক রহমান তিনি সুস্থভাবে সরকার পরিচালনা করতে পারেন ইত্যাদি বিষয়ের কারণে মূলত এমন যথাযথ পদক্ষেপ গ্রহণ করেছে বিএনপি সরকার। তাই তারা প্রধানমন্ত্রীর এই বাসভবনকে কেপিআই বা অতি নিরাপত্তামূলক জায়গা হিসেবে তারা ঘোষণা করেছে। তাদের এই ঘোষণা দেওয়ার পরই সেখানে অতিরিক্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী সহ বিভিন্ন বাহিনীর অনেককেই সেখানে মোতায়েন করা হয়েছে যাতে করে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি তার বাসভবনে যথাযথভাবে তিনি যেন সমৃদ্ধভাবে বসবাস করতে পারেন সেমন ব্যবস্থা গ্রহণ করছে বিএনপি।
পতিত সরকার কোনো প্রকল্পই জনস্বার্থে নেয়নি বললেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী। বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন যে পতিত স্বৈরাচারী সরকার বাংলাদেশের কোনো উন্নয়ন প্রকল্পই আসলে দেশের জনগণের জন্য নেয়নি। তারা শুধুমাত্র নিজেদের স্বার্থ হাসিল করার জন্য এই প্রকল্পগুলো নিয়ে জনগণের কাঁধে আসলে করের বোঝা চাপিয়ে দিয়েছে। তবে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই তারা বেসরকারি খাত থেকে ৫৪,০০০ কোটি টাকা ইতিমধ্যে মাত্র ৪ মাসেই ঋণ নিয়েছে। এত বিপুল সংখ্যক ঋণ নিয়ে সরকার কি রাষ্ট্র পরিচালনা করছে সেই প্রশ্নই সবার। তারা আসলে যে ধরনের রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করছে, বিএনপি যে একটা ব্যর্থ সরকার সেটি আবারও প্রমাণিত হয়েছে। এই ব্যর্থ সরকার বর্তমান সময়ে দেশটাকে একদম জাহান্নামের চৌরাস্তায় নিয়ে যাচ্ছে, কারণ সরকারের কোনো আয় না থাকার কারণে বেসরকারি খাত থেকে বিপুল পরিমাণ ঋণ নিয়ে যে রাষ্ট্র ব্যবস্থা ৪ মাসে ৫৪,০০০ কোটি টাকা ঋণ নিয়েছে, এত বিপুল পরিমাণ টাকা সরকার ফেরত দিবে কোর্ট থেকে সেই বিষয়টি রাজনৈতিক বিশ্লেষকরা বলাবলি করছে। অর্থনৈতিক বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে এভাবে যদি সরকার ঋণ নিয়ে চলতে থাকে তাহলে ভবিষ্যতে এই সরকার কিন্তু কখনোই দেশের জন্য কিছু করতে তো থাক দূরের কথা, বরং সরকারের শেষ সময় দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হবে। কারণ এভাবে যদি ঋণ নির্ভর অর্থনীতি তারা চালাতে থাকে তাহলে এটি হবে খুবই খারাপ একটি বিষয়। সে বিষয়টি আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। তাই বিষয়গুলো নিয়ে ইতিমধ্যে সরকারকে এখনই ভাবতে হবে। তারা যে পরিমাণ ঋণ নিতে শুরু করেছে, শেষ পর্যন্ত তারা পরিস্থিতি কোন দিকে নেবে সেটি এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না। পুরো পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। গ্রামীণ জনপদের উন্নয়নে বদ্ধপরিকর সরকার বললেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে গ্রামকে বাদ দিয়ে শুধুমাত্র শহরের উন্নয়ন করে কোনো দেশ এগিয়ে যেতে পারবে না, তাই অবশ্যই গ্রামের উন্নয়ন করতে হবে। বিএনপি সরকারও সেই একই কথা ভাবছে। তারা শুধুমাত্র শহর নিয়ে না ভেবে বরং তারা গ্রাম নিয়ে ভাবতে শুরু করেছে। তারা এমনভাবে কার্যক্রম চালাচ্ছে যাতে করে দেশটাকে সুন্দরভাবে গড়ে তোলা যায়। বর্তমান সময়ে সরকার শুধু খাল খননের মধ্যে সীমাবদ্ধ নেই, সরকার পাশাপাশি গাছও লাগাচ্ছে। পাশাপাশি সরকার ফ্যামিলি কার্ডও দিচ্ছে। ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা তারা ঋণ নিয়ে সাধারণ দরিদ্র মানুষকে বসিয়ে বসিয়ে তারপর তারা খাল খননের প্রজেক্ট হাতে নিয়েছে এবং তারা ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়ে সরকার পরিচালনা করার মধ্য দিয়ে তারা মূলত আবারও দেশবাসীকে একটি তামাশার রাষ্ট্র পরিচালনা দেখাচ্ছে। ইতিমধ্যে বিএনপির এই ধরনের কার্যক্রমে দেশের ব্যাংকিং খাত চরম ঝুঁকির মধ্যে পড়েছে। তারা ইসলামী ব্যাংক থেকে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার পর জনগণ তাদের আমানত ব্যাংক থেকে তুলে নেয়। চরম হতাশার মধ্যে পড়েছে বিএনপি এর পরই নতুন পরিচালনা পর্ষদ নিয়োগ দেওয়ার পরই মূলত আর্থিকভাবে ব্যাপক সংকটের মুখে পড়ে ব্যাংকটি। এরপরই মূলত সরকার আসলে ধীরে ধীরে এই ব্যাংকটিতে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে ৯,৫০০ কোটি টাকা ছাপিয়ে তারল্য সংকট পূরণ করেছে। এভাবে যদি চলতে থাকে ভবিষ্যতে দেউলিয়ার খুব কাছাকাছি চলে আসবে রাষ্ট্র কাঠামো। হট্টগোলে পণ্ড যুবদলের জরুরি সভা, ফেসবুক পোস্টে বার্তা দিলেন সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। জাতীয়তাবাদী যুবদলের জরুরি সভায় হট্টগোলের ঘটনা নিয়ে বার্তা দিয়েছে সংগঠনটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। আজ রাতে নিজের ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে তিনি এই বার্তা দেন। ফেসবুক পোস্টে আব্দুল মোনায়েম মুন্না লিখেছেন যে মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের সঙ্গে আমার ৩ দশকের বেশি সময় সম্পর্ক। এখনও সেই সম্পর্ক সুসম্পর্কই আছে। আজ আমাদের 10টি বিভাগীয় সাংগঠনিক গ্রুপ যারা সপ্তাহব্যাপী কাজ করে ঢাকায় ফিরেছে তাদের নিয়ে জরুরি সভা ছিল। যেহেতু 10টি বিভাগীয় সাংগঠনিক গ্রুপের সঙ্গে আলোচনা, তাই সভাটি দীর্ঘ ছিল বিধায় আজকে আমাদের সভাটি মুলতবি করে আগামীকাল বিকাল 5টায় আবার সভা শুরুর সময় সর্বসম্মতিক্রমে নির্ধারণ করা হয়েছে। তিনি আরও লিখেছেন যে গণতন্ত্রের তর্ক বিতর্কে সাধারণ একটি ব্যাপার এবং পক্ষে বিপক্ষে বিভিন্ন মতামত থাকতেই পারে, তাই বলে এখানে কোনো ধরনের আপত্তি ও সাধারণ সম্পাদকের মধ্যে হয়নি। আমরা স্বাভাবিকভাবে সভা মুলতবি করে সভাপতি এবং সাধারণ সম্পাদককে একসঙ্গে নিচে নেমে এসেছি। আমি নিজে সাধারণ সম্পাদককে বিদায় দিয়ে কয়েকজন
নেতাকর্মী সহ পল্টনের মসজিদে আসরের নামাজ আদায় করতে গিয়েছি। বিভিন্ন পত্রিকায় প্রকাশিত রিপোর্টটি সত্য নয়। এর আগে যুবদলের সভা পণ্ড হয়ে গেছে, সেখানে তারা নিজেরাই নিজেদের নেতাকর্মীদেরকে তারা কন্ট্রোল করতে পারেনি বিধায় এটি পণ্ড হয়ে গেছে।